নমস্কার। গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জংশনের আজকের নিবেদন দেবারতী মুখোপাধ্যায়ের লেখা একখানি ছোট গল্প নটরাজ। তাহলে গল্পটি শুরু করা যায়। আধভাঙা উঠোনের যেদিকটায় শ্যাওলা জমি কালো জমাট পাকের মতো হয়ে গেছে, সেখানটায় পারতপক্ষে কেউ যায় না। রাতের বেলা তো নয়ই। কোথা থেকে কি বিছে টিছে কামড়ে দেবে, সাপ খুব থাকাও বিচিত্র নয়। রুমকি দুবার গোটা উঠোনটা খুঁজে গেছে, রিন্টুকে দেখতে পায়নি। আর শুধু দিদি কেন, পৃথিবীর কেউ আর রিন্টুকে দেখতে পাবে না কোনো দিন। দাঁতে দাঁত চিপল রিন্টু। কালো জমাট পাকের মতো স্যাঁতসেঁতে জায়গাটায় গুটি সুটি মেরে বসে ফুলে ফুলে কাঁদছিল। ফুলে ফুলে কাঁদার একটা সুবিধা আছে, খুব জোরে কান্নার দমক এলেও খুব কাছে না থাকলে কেউ বুঝতে পারবে না যে ও কাঁদছে। হাঁটু দুটোকে ভাঁজ করে বুকের কাছে নিয়ে বসে দু হাঁটুর মাঝে মুখ ডুবিয়ে ফুপোচ্ছিল রিন্টু। উঠোনের ওপাশে পুকুর থেকে ব্যাঙের আর ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রিন্টুর একেবারেই যে ভয় লাগছে না তা নয়, তবুও উঠছিল না। কুনুই আর পিঠের কেটে যাওয়া অংশটা যত ফুলে উঠছিল, জ্বালাটাও ততই বাড়ছিল, তবুও উঠছিল না। দিদি দুবার খুঁজে যাওয়ার পর মা এলো। আর মা এমনই একজন মানুষ, ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও ঠিক খুঁজতে খুঁজতে পেয়ে যায় রিন্টুকে। তুই এই নোংরার মধ্যে বসে আছিস? ইস, রাজ্যের নোংরা, পোকামাকড় ঘুরছে। শিগগির ওঠ, আয়, খেতে দিয়েছি। রিন্টুর ইচ্ছে হলো এক ছুটে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে, তবুও দাঁতে দাঁত চেপে বসে রইল। আমার খিদে নেই, তুমি যাও। রিন্টুর মা সুষমা ভালোই জানে তার ছেলে জেদের কথা। ও আর রাগ করল না। সাবধানে পিছল হয়ে থাকা মেঝের উপর দিয়ে এগিয়ে গিয়ে ছেলের কাছে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাগ করে না বাবা, বাবা তো ভালোর জন্যই বলে বল। এতক্ষণে জেদ আর রাগ মায়ের স্নেহের স্পর্শে মুহূর্তে অভিমানের বৃষ্টি হয়ে দু চোখের বড় বড় ফোঁটা হয়ে ঝরে পড়তে শুরু করলো। রিন্টু মাকে জড়িয়ে ধরে বলল, ভালোর জন্য? কি ভালোর জন্য মা? বাবা যে মাঠ থেকে এসে সেদিন রাতে তোমায় ধাক্কা দিল, তোমার পড়ে গিয়ে কপালটা যে কেটে গেল, সেটা ভালোর জন্য? নাকি আমাকে আজ মারলো? আমি কি করেছি তুমি বলো? সুষমা ঠোঁট কামড়ে ধরল। বাচ্চাদের সামনে যে আগলগুলো থাকা দরকার, সেগুলো অনেকদিন আগেই এই বাড়ি থেকে ঘুচে গেছে। শুধু দরিদ্রের জন্য নয়, অশিক্ষিত অত্যাচারে। যবে থেকে রমেশ তারই আড্ডায় যাওয়া শুরু করেছে, কিন্তু সেটাও 15 বছরের ছেলের সামনে প্রকাশ করলো না। বাবা সে যত খারাপই হোক, বাচ্চাদের সামনে তার নিন্দে করাটা ঠিক নয়। সেটা সুষমা তার 8 অবধি পড়া বিদ্যেতেও জানে। শৈশবের গণ্ডি পেরিয়ে সবেমাত্র কৈশোরে পা দেওয়া ছেলের মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে বলল, বাবা সবার বড় রিন্টু, তুই যেটা করছিস পরে সেটার জন্য তোকে আরো কষ্ট পেতে হবে। তাই জন্যই তো বাবা তোকে এখন থেকেই। রিন্টু কথার মাঝে ঝাঁঝিয়ে উঠল, সে তো এখনো পেতে হয় মা। দাসপাড়ার রতনদা, নন্টেদা কত প্যাক মারে আমায়, টিটকিরি দেয়, আমি কি পাত্তা দিই? কিন্তু পাপিয়া দিদিমণি আমায় তো কত ভালোবাসে, বলে আমি ঠিক মতো প্র্যাকটিস করলে একদিন অনেক নাম করব। সেটা বুঝি কিছু না?
কে কি বললো, কি এসে গেল তাতে? সুষমা ছেলের অবুঝপনায় অস্থির হয়ে ওঠে। রিন্টু, তোর পাপিয়া দিদিমণি শহরের মেয়ে। কলকাতায় ওরকম অনেক ছেলেই নাচে, কিন্তু গ্রামে কখনো কাউকে দেখেছিস হিন্দি গানের সঙ্গে নাচ? তাও ঠিক আছে, কিন্তু ধুতি পরে চোখ এঁকে ওইসব বাঁকিয়ে বাঁকিয়ে নাচ দেখেছিস কখনো? রতনরা তোকে আরো জ্বালাবে এরকম করলে, তোর পেছনে লাগবে, মেয়েদের মতো বলে নোংরা কথা বলা শুরু করবে, আমরা একঘরে হয়ে যাব। তার থেকে এখন থেকেই সরে আয় বাবা। তোর বাবা বলছে তোর ওই দিদিমণিকে গিয়ে বলবে। রিন্টু এবার আহত বাঘের মতো ফুঁসে ওঠে। খবরদার মা, বাবা যদি দিদিমণিকে কিছু বলে তাহলে কিন্তু খুব খারাপ হবে, তুমি দেখে নিও। আর আমি বেঁকিয়ে বেঁকিয়ে নাচ করি না মা, ওটা কত্থক, বহু পুরনো নাচ এটা। আর তুমি বলছো এটা মেয়েদের নাচ? জানো, এটা আসলে কৃষ্ণের নাচ। আর আগেকার দিনে ছেলেরাই এটা বেশি নাচতো। অজন্তা, ইলোরা সব প্রাচীন গুহায় তাদের ছবি আছে। আর আমার নাচতে ভালো লাগে মা, তাই বলে আমি মেয়ে কেন হব? উদয়শঙ্কর কি মেয়ে ছিলেন? সারা পৃথিবী আজ ওকে ওই নাচের জন্যই তো চেনে। সুষমা মনে মনে নিজের অজ্ঞাতায় একটু থমকে যায়। রিন্টু যেটা নাচে সেটা কেষ্ট ঠাকুরের নাচ, আর যার নাম করলো রিন্টু তাকে সে চেনে না, নিশ্চয়ই বিখ্যাত কেউ হবে। ও নরম গলায় বলল, তোকে এসব গল্প কে করে? তোর ওই দিদিমণি? রিন্টু এবার একটু খুশি হয়, বলে হ্যাঁ দিদিমণি বলে, আমি বইয়েও পড়েছি। জানো মা, আমার নাচতে খুব ভালো লাগে। রামায়ণ মহাভারতের কত রকম গল্পের সঙ্গে কত রকম ভঙ্গি করতে হয় মা। সুষমা ছেলের অতি উৎসাহে বলা কথাগুলো অন্য মনস্ক হয়ে শুনে চলছিল। মাথার অন্যদিকে ঘুরছিল আসন্ন ঝড়ের ভয়। রমেশ আজ মেরেছে, এরপর কোন দিন হয়তো রক্তারক্তি ঘটবে তার ঠিক নেই। এই অজপাড়াগের মানুষজন কোনো কিছু অন্যরকম দেখলেই টিপ্পনি কাটতে ছাড়ে না। সুষমার হঠাৎ বুকটা মুচড়ে ওঠে। কত লোকের ছেলে কত বয়ে যাচ্ছে, দিনরাত বিড়ি ফুঁকছে, গালাগাল করছে, আর তার ভদ্র সভ্য ছেলেটা একটু নাচতে ভালোবাসে, নিজের খেয়ালে নাচে। তাতে লোকের এত চোখ টানাটানি কেন? এই তো পাশের বাড়ির সন্টের মা এসে সেদিন চোখ মুখ টিপে হাত ধরে কিরকম ইশারা করে কথা শুনিয়ে গেল। না রে, তুই তো জানিস না, ওদের বাবা সেদিন বলছিল এরকম কিছু কিছু ছেলের দোষ হয়, বয়স থাকতে থাকতে ডাক্তার দেখালে সেরেও যায়। তোরা ডাক্তার দেখা সুষমা, না হলে দেখবি কোন দিন ওরা খবর পেয়ে এসে ধরে নিয়ে যাবে। সুষমা কিছু বলতে পারেনি, চুপচাপ হজম করেছে গায়ে জ্বালা ধরানো কথাগুলো। বলতে পারিনি যে তুমি নিজের চরকায় তেল দাও গে যাও দিদি। তোমার ছেলে দুলেদের মাঠে গিয়ে নেশা করে চুর হয়ে পড়ে থাকে। বলতে পারিনি কিছুই। লোকে রাতে ঘা দিয়ে কথা ও কিছুতেই বলতে পারে না কোনোদিনও। ক্লান্ত চোখে ও দূরের গোয়ালের গরুটার দিকে তাকায়। কলকাতা থেকে রিন্টুদের স্কুলে পড়াতে আসা ওই দিদিমণি একদিন সুষমাকে বুঝিয়েছিল, দিদি আপনি বুঝতে পারছেন না, রিন্টুর মধ্যে একটা জন্মগত প্রতিভা আছে ক্লাসিক্যাল নাচে, এটা নষ্ট করবেন না প্লিজ, ওকে উৎসাহ দিন, দেখবেন ও অনেক দূর যাবে, ওর নাচই আপনাদের জীবন পাল্টে দেবে। সুষমার হঠাৎ গোয়ালে আপন খেয়ালে জাবর কেটে যাওয়া মঙ্গলার মতোই নিজেকে অসহায় মনে হলো। মঙ্গলার মতো
ও নিজেও রমেশের পোষা প্রাণী ছাড়া আর কি। গরুটাও যেমন সারাদিন মাঠে লাঙল টেনে দুধ দিয়ে খেতে পায়, ও তেমনি সারাদিন উদয়স্ত খেটে এই বাড়িতে থাকতে পড়তে পারছে। ওর কথার দাম কি এই বাড়িতে? এই যে রুমকির পড়ার মাথা নেই। ও বলেছিল মেয়েটা সেলাই করতে ভালোবাসে, আঁকার হাতও আছে, ওকে বরং ওইসব শেখাও, আর কিছু না হোক নিজেরটা নিজে চালাতে পারবে। যেটা বলিনি সেটা হলো সুষমার মতো লাথি ঝাঁটা খেয়ে বাঁচতে তো আর হবে না। কই, রমেশ শুনলো ওর কথা, ফুৎকারে উড়িয়ে দিল। তেমনি আজও বলতে গিয়েছিল ওই দিদিমণির শেখানোর মতো। আর সত্যি তো, আপত্তির কোনো কথাও নয়। সপ্তাহে একদিন কলকাতায় রিন্টুকে নিয়ে যাবে ওই দিদিমণির, যে দিদিমণি তার কাছে ক্লাস করাতে। তার নাকি অনেক নাম, টাকাও দিতে হবে না। কিন্তু কি হলো, মাঝখান থেকে ছেলেটা শুধু শুধু মার খেলো। আজ বোধহয় তারই নেশাটা একটু বেশিই চড়েছিল রমেশের। ছেলেটাকে বেধড়ক পেটাতে পেটাতে যে গালাগালগুলো দিচ্ছিল, সেগুলো অতি বড় শত্রুকেও মানুষ দেয় না। মারতে মারতে চিৎকার করছিল, শালা হিজড়ে কোথাকার, কানে দুল পড়ে ঘাগড়া পরে নাচার শখ হচ্ছে তোর? শালা আমি লজ্জায় পাড়ায় মুখ দেখাতে পারছি না, আর ইনি যাবেন কলকাতায় খ্যামটা নাচতে, প্যাদানিতে চোর চুরি করতে ভুলে যায়। আর তোর এই রোগ সারবে না? সঙ্গে উপযুক্ত সঙ্গত দিচ্ছিল সুষমার ভাসুরের ছেলে অজয়। ভাইয়ের নাচে তার ঘোরতর আপত্তি। পড়াশোনায় ভালো, তার দেমাকও খুব। সুষমার হঠাৎ হুঁশ হতে দেখে রিন্টু কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। চোখের দুপাশ থেকে জলের ফোঁটা গড়িয়ে পড়ে মাঝপথেই শুকিয়ে গেছে। সুষমা তাকিয়ে তাকিয়ে ভাবে, মাঝপথে শুকিয়ে যাওয়া চোখের জলটা যেন বালির মধ্যে হারিয়ে যাওয়া একটা নদী। এমন কত নদী যে ওর মনের মধ্যে শুকিয়ে গেছে। সেই একই জিনিস ছেলেটার সাথেও হবে। পরের দিন সুষমা স্কুলে গিয়ে দেখা করলো পাপিয়া দিদিমণির সঙ্গে। দিন চারেক বাদে রমেশ যখন মাঠ থেকে ফিরে শুনল রিন্টু এবারেও ফেল করাতে ওদের স্কুলেরই একটা মাস্টার ওকে কলকাতায় নিয়ে গেছে তার কোনো আত্মীয়ের বাড়িতে খাওয়া পড়ার কাজে। যতটা গন্ডগোল করবে ভেবেছিল সেরকম কিছুই করলো না। সুষমা মার খাওয়ার জন্য তৈরি হয়েই ছিল, কিন্তু রমেশ কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে মুড়ি লঙ্কা চিবোতে চিবোতে অজয়কে বলল, ভালোই হয়েছে, এখানে থাকলে ওই দিদিমণি ওর মাথা খেত, আমাকেও লোকজনে ঢিল ছুটতো, তার চেয়ে নিজে করে কমে খাক। সুষমা শেষ বেলায় গরুটাকে একটু জল দিচ্ছিল। নিজের মনেই হাসি পেল ওর। দিন রাত বউ ছেলে মেয়েকে পেটালে লোকে এখানে ঢিল ছোড়ে না। এদিকে ওর ভালো মানুষ নরম ছেলেটা সুন্দর নাচে গানের সঙ্গে, তাতে নাকি লোকে ঢিল ছোড়ার জন্য হাত নিষ্পিস করে। পাশে বসে থাকা অজয় টিপ্পনি কাটলো, যাই বলো কাকা, আমার ভাই হয়ে কিনা লোকের বাড়ি চাকরের কাজ করবে, বন্ধুদের কাছে মুখ দেখাবো কি করে? মাস 2 পরে রিন্টু প্রথম টাকা পাঠালো, 700 টাকা। সুষমা কাপা কাপা হাতে জল ভরা চোখে পাপিয়া দিদিমণির ফোন থেকে ফোন করলো, তুই কেমন আছিস বাবা, খাওয়া দাওয়া করছিস ঠিক মতো? ওপাশ থেকে রিন্টুর উচ্ছ্বসিত কণ্ঠস্বর ভেসে এলো, আমি খুব ভালো আছি মা, এখানে আমি মাসিমণির কাছে নাচ শিখি, টুকটাক কাজও করি। তুমি বিশ্বাস করবে না মা, এখানে আমার মতো কত দাদারা আছে, কি ভালো নাচ জানে। এই কদিনে ছেলের গলা ভেঙে পুরুষালী ভাব এসেছে।
কে বলে তার ছেলে হিজড়ে? তার ছেলে হিজড়ে হলে কেষ্ট ঠাকুর নিজেও হিজড়ে বলতে হয়। ও অস্ফুটে বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। দিন যায়, মাস যায়, ঘোরে বছরও। মাঝে রিন্টু বার চারেক বাড়ি এসেছে। বাপের সাথে কথা বলেনি বিশেষ, মায়ের সাথেই দিনরাত গুজগুজ ফুসফুস। তাতে রমেশ খুব একটা রাগ করেনি। বেশ চেহারা হয়েছে ছেলের, পেটানো জোয়ান চেহারা। রক্ত বের হওয়া কাশির সাথে বিড়ি ফুঁকতে ফুঁকতে দাওয়ায় বসে রমেশ আর চোখে ছেলেকে দেখে আর ভাবে, না, এই একটা কাজ সুষমা সত্যিই ভালো করেছিল, ওই নাচনি মাস্টারনির কবল থেকে ছেলেটাকে বাঁচিয়ে। নিজের কড়া হাতে রাশ ধরার উপরও গর্ব হয় রমেশের। ওরকম শক্ত হাতে ছেলেকে শাসন করেছিল বলেই না আজ তার ছেলে জোয়ান, ছেলে দু হাতে টাকা রোজগার করছে, কোনো বড় কারখানায় নিশ্চয়ই কাজ করে। এত ভালো কামায় যখন। অজয় প্রথম প্রথম রিন্টুকে চাকর বলে ঠেস দিত, ইদানিং আর দেয় না। 12 ক্লাস পাশ করে আর এগোতে পারেনি অজয়। টুকটাক টিউশনি ছাড়া কিছুই জোটাতে পারেনি। কিন্তু সংসার এই রিন্টুর টাকাতেই চলছে যে। এবার যাওয়ার আগে রিন্টু মাকে আড়ালে নিয়ে যায়, এবার অনেকদিন আসতে পারবো না মা, মুম্বাই যাচ্ছি একটা বড় কম্পিটিশনে। মাসিমণি আমার উপর অনেক আশা, আমাকে বলেছে, রিন্টু, এই নাচের স্কুলের মাস্টার হয়ে থাকলে চলবে না। এই খুচখাচ প্রোগ্রাম আর মাস্টারিতে ক টাকাই পায়, একটা কোনো বড় কোরিওগ্রাফারের নজরে পড়তে পারলে ঘুরে এসে তোমাকে কলকাতায় নিয়ে যাব মা, সাবধানে থেকো। রিন্টু চলে যাওয়ার প্রায় 3 মাস বাদে একদিন সুষমাকে পাপিয়া স্কুলে ডেকে পাঠালো। মুখে উজ্জ্বল হাসি, উত্তেজনায় চোখ জল জল করছে। রিন্টু সারা ভারতের মধ্যে প্রথম 10-এ পৌঁছে গেছে দিদি। এবার শুধু দরকার আমাদের সবার প্রার্থনা। জিততে পারলে 25 লাখ টাকা পাবে রিন্টু, তার সাথে ওর কেরিয়ার তৈরি। ভাবতে পারছেন? সুষমা মাথা মুন্ডু কিছুই বোঝে না। ঘোমটার একটা খুঁট দাঁতে চেপে হা করে তাকিয়ে থাকে। ওর বিস্মিত মুখ দেখে পাপিয়া অবাক হয়ে যায়। এ কি, আপনি কিচ্ছু জানেন না? না, ওর বাবার ভয়ে কাউকে কিছু বলেননি। এর 1 মাসের মধ্যে অবশ্য সারা গ্রাম তো দূর, গোটা বর্ধমান জেলায় জেনে গেল এত প্রত্যন্ত গ্রামের একটা ছেলে এত বড় নাচের কম্পিটিশনে নাচছে। শাহরুখ সালমানের মতো হিরো, যাদের এখানকার মানুষজন অন্য গ্রহের মানুষ ভাবে, সেই অত বড় বড় স্টারেরা এখানকার ছেলেটা পিঠ চাপড়ে দিচ্ছে। গোটা গ্রামে হইচই পড়ে গেছে। অজয় আজকাল পড়িয়ে এসেই টিভি খুলে ফেলে, আরো অনেক ছেলে এসে জোটে। সেদিন তারা যাকে টিটকিরি মারত, তারা আসে নাচ দেখতে। তার প্রশংসায় সিটির হুল্লোড় পড়ে যায় উঠোনে। আগে টিভি ছিল না, কয়েক মাস আগে রিন্টু পাঠিয়েছিল। পাড়ার ছেলেদের আড্ডা এখন ডকে, সারাক্ষণ রিন্টুকে নিয়ে তারা মশগুল। রতন নন্টের মতো অত্যুৎসাহী ছেলে ছোট ছোট ফেস্টুন ছপিয়ে সারা গ্রামে টাঙিয়ে দিয়েছে। আমাদের খড়মপুর গ্রামের গর্ব, আমাদের সবার আদরের ভাই রিন্টু আজ লড়ছে ভারতের সেরা ড্যান্সার হয়ে। আপনাদের সবাই ভোট দিয়ে আমাদের রিন্টুকে জয়ী করুন। এরকম সব ফেস্টুন। ফাইনালের আগে একদিন কলকাতার 2 জন রিপোর্টার এলো বাড়ি। রমেশ দাওয়ায় বসে বিড়ি টানছিল। মাঠে যাওয়া অনেক কাল ছেড়ে দিয়েছে, শরীরও দেয় না আর দরকারও হয় না, কাশিটাও বেড়েছে। রিপোর্টার মেয়েটা মাইক হাতে জিজ্ঞাসা করলো, আচ্ছা, সেমিফাইনালে আপনার ছেলের যে নটরাজ পারফরমেন্সে সারা দেশ মুগ্ধ হয়ে গেছে, আপনি বাবা হিসেবে কতটা গর্ববোধ করছেন?
কেমন লাগছে আপনার? রমেশ কাশি চেপে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ইদানিং তার ছেলেকে নিয়ে এত নাচানাচি, এত হুল্লোড়, সবই নাচের জন্য। তার বিশ্বাস হয় না, কিন্তু সে নিজের চোখে দেখেছে টিভিতে কত বড় স্টেজে তার ছেলে নাচছে। পাশ থেকে অজয় মুখ বাড়ায়, সে ভালো করে চুল আঁচড়ে এসেছে। বলে, আমাদের খুবই ভালো লাগছে, কিন্তু এটা তো আমরা জানতামই, ছোট থেকেই রিন্টু মানে আমার ভাই অসাধারণ নাচে। আমরা সবাই তাকে ছোট্ট থেকে এইদিকে অনেক উৎসাহ। মেয়েটা বলে, আচ্ছা, ইতিমধ্যে উনি অনেক কটা বড় বড় অফার পেয়ে গেছেন। ইদানিং কালের ওয়েস্টার্ন ড্যান্সের মাঝে যেভাবে উনি আমাদের ক্লাসিক্যাল ঘরানাকে সারা দেশের সামনে তুলে ধরেছেন, তাতে সবাই মুগ্ধ। এত প্রত্যন্ত গ্রাম থেকে ওই জায়গায় যাওয়ার জার্নিটা ওর কেমন ছিল, দাদা হিসেবে একটু যদি শেয়ার করেন। সুষমা দূরে দাঁড়িয়ে গরুকে জল দিতে দিতে নিজের মনে হাসে। অজয়ের সাথে চোখাচোখি করতে পারে না, পাছে ছেলেটার লজ্জা পায়। দূরে চোখ চলে যায় সেই শ্যাওলা পড়া স্যাঁতসেঁতে উঠোনটার দিকে। মনে পড়ে যায় বছর কয়েক আগের মা ছেলে সেই রাতের কথা। মঙ্গলার গলায় আদর করতে করতে, মুখে খড় ঠুসে দিতে দিতে সে ভাবে, হাজার লোকের কথা শুনতে শুনতে তারও মনে মাঝে মাঝে ভয় হতো, সত্যি তার ছেলে হিজড়ে নয় তো। কিন্তু আজ আর সে ভয় নেই। সত্যিকারের হিজড়েদের সুষমা এখন চেনে। ভাগ্যিস সে সেই রাতে বাড়ির মধ্যে হারিয়ে যাওয়া নদীটাকে বাঁচাতে চেয়েছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সুষমা হাসি মুখে গলা চড়ায়, আপনারা একটু বসুন, এত দূরে এসছেন, জল মিষ্টি খেয়ে যাবে। গল্পটা এখানেই শেষ হলো। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।